ইম্পেল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল কর্তৃক 2025 শিক্ষাবর্ষে আমার আদর্শ নামীদের বিদায় উন্মুক্ত উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য জনাব আনিসুজ্জামান এবং আরও উপস্থিত আছেন আমার শিক্ষকবৃন্দ এবং আমার ছোট্ট ছোট সোনামণিরা। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক কথাই আমি এর ইতিমধ্যে শুনছি। আমাদের আমি একটু কথা বন্ধ করি যে আমরা অনেক কিছু শুনলাম। আসলে আমরা কথা বলা যাবে না, কারণ এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে আসলে বিদায়টা কি। আমাদের একটা কথা আমরা জানি যে আমরা জন্ম যেহেতু আমাদের মৃত্যু হবে, জন্মের শর্ত কি জানো? মৃত্যু। জন্মিলে মরিতে হবে। এই জন্য কোরআনে একটি আয়াত আছে, কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত। কোনো প্রাণী, এমন কোনো প্রাণী নেই যিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না। এমনকি আজরাইল আলাইহিস সালাম যিনি আমাদের জান কবজ করেন, তিনিও সর্বশেষে যার জানটা কবজ করবেন তিনি আজরাইল আলাইহিস সালাম। এবং আল্লাহ যখন আজরাইলকে বলবেন, আজরাইল তোর নিজের জান তুই এখন নিজে কবজ কর, তখন আজরাইল নিজের জানটা নিজে কবজ করবেন এবং বলবেন, আল্লাহ এত কষ্ট কখনো বুঝি না, নিজের জান নিজে কবজ করে পাবে। এই জন্যই যে আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত। আসলে এই যে বিদায়, এটা আমাদের জীবনের শেষ বিদায়। তবে না, আমি আজকে তোমাদের এই বিদায় পরিসরের যে অবস্থা দেখে আমি বলতে পারি যে আমার শুরু থেকে আমি এখানে আরো অনেকগুলো বিধানসভা করেছি, মানে সব 11 সাল থেকে আমি দেখতে আজকে 25 সাল। তো পুরো বিধানসভা যেগুলো দেখেছি আজকের থেকে পিছনের দিকগুলা ভারাক্রান্ত ছিল। আর এখন আসলে মানুষ বাবা মারা গেলে আমরা অনেকে কান্নাকাটি করি, আমরা প্র্যাকটিস করি বাবা মারলে যদি না চোখে পানি না আসে তাইলে মানুষ কি বলবে? লাস্টে বিদায় তোমাদের মন খারাপ থাকবে না, এটাই সব। কারণ তোমাদের চেহারার দিকে তাকিয়ে বলতে হবে। তোমাকে চিন্তা করছো এই প্রতিষ্ঠান আজকে তোমাদের জন্য শেষ। এর আগে তোমরা আজকে বলতে পারছো স্যার আমরা কেউ এখানে না কে আছে, মিম আসছে, এই নিয়মের প্রতি আমাদের শাসন ছিল। হ্যাঁ তুমি কেন সেখানে কি করো, কিন্তু আজকে চলে যাও। আমরা ঠিকই আজকে মুখে বলবো যে তোমাদের জন্য শাসন করবো, কিন্তু আসলে কি তখন মন নাড়া দিবে যে আসলে দিন তো চলে গেছে। ওরা যদি বলি, ও যদি আমার সাথে করে রিয়াক্ট করে আসলে যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে আমি বলতেছি, অথবা আজকে তোমাদেরকে বললো চিন্তা করতে পারো না স্যার যে আজকে আমার স্টুডেন্ট আমাকে সম্মান দিবে কিনা। আসলে আমার কষ্ট হয়, কারণ শিক্ষক এমনই একজন মানুষ যাকে কোনোদিন অর্থ দিয়ে জয় করা যায় না। এই শিক্ষকতা পেশাটা একটা মহৎ পেশা আমি বলবো। আমি একসময় শিক্ষকতা পেশাটাকে আমি ঘৃণা করতাম, সত্য কথা। আমি 11 সালে যখন এখানে আসছি, আমি এই শিক্ষকতা পেশার সবচেয়ে বেশি নিকৃষ্ট মনে করতাম। হ্যাঁ, তার কিছু কারণ আছে। কারণ এই শিক্ষকদেরকে আজকে সমাজ, আজকে দেশের সরকার, আজকে দেশের আমাদের মা বাবা আজকে শিক্ষকদেরকে মূল্যায়ন করতেছে। আজকে দেখো সব থেকে বেতন কম কাদের? শিক্ষকদের। আজকে যদি আমরা জাতীয় চিন্তা করি, প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের বেতন 12,000-13,000 টাকা। আজকে একটা পিওনকে বেতনটা সরকারি পাবে 30-35,000 টাকা। তাহলে শিক্ষকের মূল্যায়নটা আসলে সে জাতীয় পর্যায়ে নেই।
কিন্তু আসলে যদি আমরা সেই দিকে তাকায়, শিক্ষাগুরুর মর্যাদা বাচ্চা আলমগীর যিনি ছিলেন সেই জাহানের বাচ্চা, তিনি, তোমরা এটা অবশ্যই জানো, যে তিনি যেদিন দেখেছিলেন যে তার পা তার শিক্ষকের পায়ে পানি ঢালতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শিক্ষক নিজ হাত দিয়ে পা পরিষ্কার করছে, তখন বাচ্চা আলমগীর কি করছিলেন? তাকে রাজপ্রসাদে ডেকে নিয়ে শিক্ষককে ডাকলেন। শিক্ষক তো চিন্তা করছে, আজকে তো আমার গর্দান শেষ, বাচ্চার ছেলে দিয়ে আমি পানি ঢালে যুদ্ধ করছি। আসলে তার রূপটা ছিল উল্টো। তিনি বললেন যে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আজকে যদি এই সন্তান আপনার পা কেন হাত দিয়ে পরিষ্কার করলো না, এ তো বেয়াদবি হয়েছে, তাহলে কি বেয়াদবি শিক্ষা দিলেন? তখন শিক্ষক বলেছিলেন, বাচ্চা আসলেই আপনি মহৎ, এই হওয়া উচিত একজন বাচ্চার পেশা। এদেশের প্রতিটা মা বাবার উচিত এভাবে হওয়া। এদেশের যারা জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব আছে তাদের উচিত এই ধরনের পর্যায়ে হওয়া। আমি কথাগুলো কেন বললাম? আজকে আমার এই সোনামণিরাই, তোমরাই হবে এই জাতির কর্ণধার। আমার এই মনের কষ্ট, আমি হয়তো শিক্ষকতা পেশা সেই তোমাদের যখন তোমরা কর্ণধার হবা, আমার হয়তো তখন বয়স থাকবে না, কিন্তু এদেশে সেই শিক্ষকরা যেন এইভাবে নিচের দিকে না থাকতে হয়, সেদিকে তোমাদেরকে যেভাবে এই 2024 বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেভাবে আমি মনে করি যদি শিক্ষকদের নিয়ে কোনো আন্দোলন হয়, সেখানেও তোমরা অংশগ্রহণ করবে। কারণ শিক্ষা হচ্ছে পিতার সমতুল্য। শিক্ষক কি? পিতার সমতুল্য। আজকে আমরা এই পিতাকে মূল্যায়ন করতে হবে। আর যে কথা বলেছিলাম যে বাবা বা মা, তোমাদের জন্য আমরা যে শ্রম দিয়েছি, এটা টাকার জন্য নেই। তোমরা আমার সন্তান, আজকে মনে করো তোমরা চলে যাবা, হ্যাঁ কষ্ট হচ্ছে খুব, কারণ তোমাদেরকে আমরা পেলে থেকে মানুষ করছি। আমার তো মনে হয় এখানে কারো নাই যে আমি কারো গায়ে যখন ছোট ছিল হাত দিয়ে হাত মারছি, যখন বড় হয়েছ তখন আর তোমাদের হাত দিয়ে অনেকের মারছি, ছেলেদেরকে। মেয়েদেরকে হয়তো আমি আর তোমরা 6-এ ওঠার পরে হয়তো 4-5 যাওয়ার পরে হাত দিয়ে মারি নাই, কিন্তু তারপর আমার যারা মেয়ে এখানে আছে, মেয়ের মধ্যে যেমন রেহা আমার ভাইজি বা যারা মেয়ে, এদেরকে আমি আসলে মানে এখনো যাই আর শাসন কানা গাল পাশে আমার দেশ দিয়ে গিয়ে মাতি পড়ে এটা করো নাই কেন? আসলে কি সন্তান? এটা তোমরা বুঝবা যখন তোমরা এভাবে বাবা হবা, তোমরা শিক্ষক হবা, তখন বুঝবা এটা কত বড় কষ্ট। আর এখান থেকে আমাদের কাজকে শিখতে হবে যে আমরাও একদিন কি এইভাবে আমরাও একদিন এই ভূমিকা আসবো, সেই কথাগুলো চিন্তা করতে হবে। তো যাই হোক, আমরা সেদিকে নাই যাই। তো বিদায় এটা একটা আসলে দিতে হবে। আর এই বিদায়টা কি? যদি এই বিদায়টা হতো যে আসলে আজকে তোমরা এদেশ থেকে এদেশে থাকতে পারবে না, বা তোমরা আজকে চলে যাবে কোথাও, তাহলে সেটা ছিল তোমাদের জন্য কাঙ্ক্ষিত না। কিন্তু আসলে কি এই বিদায়টা হচ্ছে উচ্চ শিক্ষার আশায় আমরা তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আর এই বিদায়ের মাধ্যমে আমি আশা করি আমার এই প্রত্যেকটি মা এবং বাবা তোমরা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। ইমপ্লেন, এই যে উজ্জ্বল ভবিষ্যৎ, ইমপ্লেন শোনা তোমরা সারা দেশে ছড়িয়ে দিবে, এটা আমার বিশ্বাস। আর এই প্রতিষ্ঠানটা কাদের? এটা তোমাদের প্রতিষ্ঠান। আমরা চাকরি করি, আমরা হয়তো কোনোদিন থাকবো না, কিন্তু তোমরা নেতৃত্ব দেবে, তোমাদেরকে প্রতিষ্ঠান হাল ধরতে হবে। আর সেই হাল ধরতে হলে তোমাদের সেই ধরনের নেতৃত্ব পর্যায়ে যেতে হবে। আর সেটার জন্য দরকারি সে উচ্চশিক্ষা, যার জন্যই আজকে আমরা বিদায়ের জন্য এখানে বলছি, কিন্তু কষ্ট হচ্ছে। তো সেই উচ্চশিক্ষা যদি আমাদেরকে পেতে হয়, যে কাজটা তোমাদেরকে এসএসসি লেভেলটাই একটা উচ্চশিক্ষার জন্য মূল একটা টার্নিং পয়েন্ট। এই জায়গাটা যদি কেউ ভালো করে, তার জীবনটা সেভাবেই চলে যায়। আর এই জায়গাটায় যারা তোমরা খারাপ করবা, তাদের জন্য কিন্তু জীবনে অন্ধকার নেমে আসবে। একথা আমি বারবার ক্লাসে বলেছি তোমাদেরকে, আজও আবার বলি যে যে অবস্থা আছো, এখনো যে সময় আছে, সময়টুকু কাজে লাগে।
যদি কাজে লাগাতে পারো, সারা বছর যা পড়ছো কিন্তু পরীক্ষার আগের একদিনের পড়া, রাতের পড়া, পরীক্ষার আগের দিনের পড়া, সারা মাসের পড়ার থেকে বেশি পড়া। তুমি সব কিছু করছো, পরীক্ষাতে নিবেশন দিলা না, আগে যাতে পড়াশোনা করলা না, খেলার সময় খুঁয়ে দিলা, দেখবা ঠিক পরীক্ষা তোমার সেই ধরনের যেখানে গেলা প্রস্তুতি ছাড়া তোমার রেজাল্ট ভালো হবে। আজকে রেজাল্ট ভালো না হলে তুমি ভালো জায়গায় চান্স পাবে না, চান্স না পেলে তুমি জীবনে ভালো এদেশের যে নেতৃত্ব স্থানে যেতে পারবে না। তা সেটা করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আজকে থেকে যে সময়টুকু আছে আমরা 1 মিনিট সময় আমরা অনর্থ ব্যয় করবো না। অনর্থক সময় যেন আমরা নষ্ট না করি, এটা আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। পাশাপাশি পরীক্ষার গুরুত্ব দেওয়া, সময়ের গুরুত্ব দেওয়া। যেন আমাদের পরীক্ষা 10 তারিখ, আমি কালকে শুনলাম আমার এক ম্যামের কাছে পরীক্ষা বিকালে। আমি তো বিকালে পরীক্ষা কেমন কথা, পরে দেখলাম যে না পরীক্ষা সকালে। তোমাদের থেকে মেসেজ দিলাম, তোমাদের থেকে ম্যামকে মেসেজ, ম্যাম পরীক্ষা তো 2টায়। তাহলে কি তোমরা কোন জগতে আছো বলো তো? তাহলে সময়ের গুরুত্ব, পরীক্ষার গুরুত্ব কোথায়? তোমরা এখনো যদি এটা শিওর না হতো পরীক্ষা কয়টায় কিবার তাহলে হবে, তো এই সম্পর্কে তোমাদেরকে কিন্তু গুরুত্বের সহিত দেখতে হবে। প্লাস আমরা যখন পরীক্ষার হলে যাব সেখানে কিছু নিয়ম কানুন আছে। আমাদেরকে 10টা পরীক্ষা হলে আমাদেরকে বাসা থেকে যার যে দূরত্ব অনুযায়ী সময় নিয়ে বেরোতে হবে। কেমন সময়? পরীক্ষার হলে 9:30 থাকতে হবে। কয়টায়? 9:30 আমরা পরীক্ষার হলে থাকবো। এখন গাড়ি আছে, অনেকে দূর থেকে যাবা, তো সেখানে কিন্তু সে ধরনের সময় ম্যানেজ করতে হবে। আমি গতবার দেখেছি, বেশি দূরে যেতে চাই না, আমাদের মোতালেব স্যারের ছেলের বউ